আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ রাসুল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কাকুলা স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, নবম ও দশম শ্রেণী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি আজকের সম্পর্কিত যে টপিকসগুলো সেটি বোর্ডের বাম পাশে লিখে দিয়েছি, আর আজকে সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি সেটি বোর্ডের ডান পাশে লিখে দিয়েছি। তো শুরু করা যাক আজকে নবম ও দশম শ্রেণীর কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়। আমরা যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে কি বুঝি? আমরা কাজ বলতে বুঝি যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, বলের দিকে বস্তুটি তার সরণ ঘটে, তখনই আমরা বলি তার কাজ হয়েছে। আমরা এটিকে যদি গাণিতিকভাবে লিখি তাহলে আমরা এটিকে লিখতে পারি যে আমরা একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে এক বল প্রয়োগ করেছি, যার ফলে বস্তুটির দূরত্ব এক্স মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা কাজ লিখতে পারি W=Fx। সত্যিকার অর্থে যদি আমরা কাজের ডেফিনেশন দেই তাহলে সেটি হবে যে কোনো বস্তুর উপর বল এবং তার যে সরণের উপাংশ হবে তার গুণফলকে বলা হয় কাজ। এটিকে আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে দেখো, আমি এখানে সি বিন্দুতে একটি বল প্রয়োগ করেছি, যার ফলে বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করলো এবং সি থেকে এই পর্যন্ত তার সরণ হলো হচ্ছে কি এস। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে পেতে পারি cos θ = ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে x/s। তাহলে x ইকুয়াল আসবে s cos θ। সেই x এর জায়গায় আমরা এই মানটুকু যদি বসাই তাহলে আসবে W=Fs cos θ। তাহলে এটি হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, যেটিকে আমরা কাজের সংজ্ঞা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। তোমরা লক্ষ্য রাখবে যে এটি হচ্ছে কাজের মূল সমীকরণ। এটিকে যদি আমরা ভেক্টর আকারে লিখি তাহলে সেটি আসবে W=F.S। এই সম্পর্কিত আরো ডিটেলস তোমরা ইন্টারমিডিয়েটে পাবে, আমাদের এখানে এইটুকুই আছে তোমাদের নবম দশম শ্রেণীতে। তাহলে এখানে কাজ একটি স্কেলার রাশি, মনে রাখবে কাজ অবশ্যই একটি স্কেলার রাশি হবে, কারণ এখানে কোনো নির্দিষ্ট দিক না থাকার কারণে এটি একটা স্কেলার রাশি। আর তাহলে কাজের সংজ্ঞাটা তোমাদের আমি এক্সপ্লেইন করলাম। আরেকটি বিষয় মনে রাখবে যে তাহলে যখনই কোনো বস্তুর সরণ ঘটবে তখনই কাজ হবে, কিন্তু ভুলেও বাসায় গিয়ে আম্মুকে বলো না যে আম্মু তুমি আজকে কোনো কাজ করো নাই, এই যে রান্না করেছো, তারপর হচ্ছে কাপড় পরিষ্কার করেছো, এই এত কাজ করেছো, কিন্তু বলো না যে তুমি কাজ করো নাই, তাহলে কিন্তু নিশ্চয়ই কপালে দুর্গতি আছে। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে আসি আমাদের কাজের যে প্রকারভেদ। আমরা কাজকে ফিজিক্সের ভাষায় 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে গিয়ে সেটি হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং আরেকটি হচ্ছে শূন্য কাজ। তোমরা দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি। অবশ্যই এই যে কাজ যে বিভিন্ন প্রকার হবে সেটি নির্ভর করবে তার কোণের উপরে। এখানে কোণের ভিন্নতার জন্যই কাজের ভিন্নতা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে আমি দেখাচ্ছি যে যখন থিটা হচ্ছে 0 ডিগ্রি হয় তখন আমরা লিখতে পারি W=Fs cos 0 ডিগ্রি। যদি cos 0 ডিগ্রির মান আমরা জানি সেটি হচ্ছে 1, তাহলে W=Fs। এই কাজটি হবে আমাদের সর্বোচ্চ কাজ, এবং এটি কখন হবে তোমরা সেটিও বোর্ডে দেখতে পাচ্ছ, যখন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তখনই এই ধনাত্মক কাজটি হবে। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে এই ধনাত্মক কাজটি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এই মার্কারটিকে এখন নিচের দিকে ছেড়ে দিলাম, তাহলে এই মার্কারটি নিচের দিকে পড়লো
আমরা জানি মাধ্যাকর্ষণ বলটিও নিচের দিকে কাজ করে। তাহলে এখানে এই মাধ্যাকর্ষণ বল এবং বস্তুটির সরণ সেটি একই দিকে ঘটছে, যার ফলে আমরা বলতে পারি এখানে কাজটি হয়েছে ধনাত্মক কাজ, যা 1 নম্বর সমীকরণের মাধ্যমে আমি দেখিয়েছি। এরপর তোমরা দেখো, যখন থিটা 180 ডিগ্রি হয় তখন আসবে W ইকুয়াল Fs cos 180 ডিগ্রি ইকুয়াল মাইনাস Fs। আমরা জানি 180 ডিগ্রির মান হচ্ছে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এই কাজটিকে বলা হয় ঋণাত্মক কাজ। ঠিক আছে, এইটিকেও আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে দেখাতে পারি। আমি এই মার্কারটিকে যদি এখন উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে আমরা জানি যে মাধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করছে আর আমি মার্কারটিকে উপরের দিকে ছুঁড়ে মারছি। তাহলে এই ক্ষেত্রে বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে হয়েছে, যার ফলে কোণ উৎপন্ন করেছে 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে একইভাবে এখন আমি দেখাবো তোমাদেরকে শূন্য কাজ। দেখো, যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখনই যে কাজটি হবে সেটি হচ্ছে শূন্য কাজ। ধরো তাহলে W ইকুয়াল Fs cos 90 ডিগ্রির মান হচ্ছে কি, আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে কৃত কাজটি হচ্ছে 0। বুঝতে পেরেছো? এখন একটি সুন্দর উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বিষয়টি বোঝাচ্ছি। ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বৃত্তাকার পথে আবর্তন করছে। তাহলে এই ক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে বল এবং তার মধ্যে যে সরণটা হচ্ছে সেটি হচ্ছে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে কাজ হচ্ছে সেই কাজটি হচ্ছে শূন্য কাজ। ঠিক আছে, এখন তোমরা মনে রাখবে শূন্য কাজ হওয়ার জন্য 3টি শর্ত আছে। তা প্রথম শর্ত হচ্ছে আমাদের বল এবং সরণের মধ্যে যদি কোণ 0 ডিগ্রি হয় তাহলে সেই কাজটি হবে শূন্য কাজ। আবার যখন আমি বল প্রয়োগ করলাম, বস্তুটির যদি সরণ না ঘটে তাহলে সেই কাজটি হবে শূন্য কাজ। আবার যখন একটি বস্তুকে আমি সংরক্ষণশীল বল দ্বারা একটা বৃত্তাকার পথে ঘুরিয়ে যেখান থেকে শুরু করেছি পুনরায় যদি সেখানে নিয়ে আসি, তাহলে এই ক্ষেত্রে যে কাজটি হবে সেটি হচ্ছে শূন্য কাজ। তাহলে এটি হচ্ছে আমাদের শূন্য কাজের 3টি শর্ত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে যে বিষয়গুলো এখন লিখলাম সেই টপিকসগুলো তোমরা ভালো করে বুঝেছো। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো কাজের একক। তার আগে মাত্রাটা তোমাদের দেখাই, আমরা কাজের মাত্রা কি আসবে। আমরা জানি কাজ হচ্ছে বল ইনটু সরণের গুণফল। তাহলে সেটা আসবে বলের মাত্রা হচ্ছে ml 10/2, সরণ হচ্ছে গিয়ে l, তাহলে আসবে ml স্কয়ার 10/2। মনে রাখবে কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার 10/2। এটি তোমাদের 2 মার্কসের জন্য বের করতে বলতে পারে, অথবা নৈর্ব্যক্তিক কোশ্চেনে যদি আসে তাহলে তোমরা সেটি এভাবে করবে। এরপরে আসবে হচ্ছে একক। তোমরা দেখো বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তাহলে বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটারকে আমাদের এসআই এককে বলা হয় হচ্ছে জুল। তাহলে মনে রাখবে কাজের এসআই একক হচ্ছে জুল। তাহলে এখান থেকে তোমার সংজ্ঞা আসতে পারে 1 জুল কাকে বলে অথবা 10 জুল কাকে বলে।
মনে রাখবে 1 জুল কাকে বলে। যখন তুমি একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করবে, যার ফলে বস্তুটি 1 মিটার সরণ হবে, তাহলে তাকে বলবে হচ্ছে 1 জুল। ঠিক আছে? আর 10 জুল যদি হয় তাহলে 1 নিউটন ইন্টু 10 মিটার, অথবা 10 নিউটন ইন্টু 1 মিটার। তোমরা বোর্ডে দেখো 1 ইন্টু 10 অথবা 10 ইন্টু 1। আমি যখন একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি যখন 10 মিটার সরণ হবে, তাহলে সেটি আসবে 10 জুল। অথবা কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির 1 মিটার সরণ হয়, তাহলে সেটিকে আমরা বলবো 10 জুল। এভাবে আমরা এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা করতে পারবো। এখন কাজের প্রকারভেদ গেল, একক গেল, মাত্রা করেছি। এখন তোমরা একটি গাণিতিক সমস্যা বলি বোর্ডে দেখতে পাচ্ছ। বোর্ডের ডান পাশে আমি একটি গাণিতিক সমস্যাগুলি লিখে দিয়েছি, তোমরা বোর্ডের ডান পাশে সেটি দেখতে পাচ্ছ। আমরা সেই গাণিতিক সমস্যাগুলিকে এখন সমাধান করব। তোমরা বোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছ 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে এবং আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তবে এই দুই ক্ষেত্রে কত কাজ হবে? তাহলে চিত্র 1, চিত্র 2। প্রথমটি আমি দুটি ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কাজ বের করতে বলেছে। তোমরা লক্ষ্য করেছো, যখন সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে এবং আনুভূমিকের সাথে যখন 60 ডিগ্রি কোণ করে, এখানে দুই ক্ষেত্রে কাজ বের করতে বলেছে। তাহলে আমরা মোট ভর হচ্ছে এখানে m 150 আর বোঝা হচ্ছে 50 কেজি, তাহলে মোট হচ্ছে 200 কেজি। আমরা যে এর মান জানি 9.8 10^2, আর সরণ হচ্ছে এখানে 4 মিটার দীর্ঘ। ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুই ক্ষেত্রে কাজ বের করব। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে কিন্তু কাজ চিত্র 1 থেকে। চিত্র 1-এ এখানে যেহেতু সিঁড়িটির সাথে দেয়ালটি কোণ করেছে 60 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে তার কৃত কাজ হবে W = Fs cos theta, F = mgs cos theta। তাহলে এই ক্ষেত্রে আমরা মানগুলো যদি বসাই, ভর হচ্ছে 200 কেজি, g হচ্ছে 9.8, s হচ্ছে আমাদের 4 মিটার, cos 60 ডিগ্রি। তাহলে এটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো, সেটি পাবো 3920। তাহলে প্রথম ক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি, বি থেকে ওতে যখন হচ্ছে গিয়ে সিঁড়ি দেয়ালের সাথে সিঁড়ি কোণ করেছে 60 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে তার কাজ হচ্ছে Fs cos theta, আর বল হচ্ছে তার ওজনের সমান mgs cos theta। m হচ্ছে 200 আর g হচ্ছে 9.8, আর সরণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে 4 মিটার আর কোণ করেছে 60 ডিগ্রি। তাহলে এখানে কৃত কাজ হচ্ছে
920 জুল। তাহলে আমরা দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি, তোমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রে আনুভূমিকের সাথে আমাদের কোণ করেছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বস্তুটি যখন বি থেকে ও এর দিকে নামবে, তাহলে এটা এ এবং বি হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই তার বিপরীত দুই কোণ হবে 60 প্লাস 30। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি আর এইটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন বি থেকে ওতে যখন নামবে তার কাজ হবে 30 ডিগ্রি কোণের সাথে। সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল এফএস cos theta, F equal mgs cos 30 ডিগ্রি, m হচ্ছে 200, c হচ্ছে 9.8, s হচ্ছে 4, cos 30 ডিগ্রি। তাহলে এইটিকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 6789.4 জুল। আমি আবারও দেখাচ্ছি, এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যখন আনুভূমিকের সাথে সেই 60 ডিগ্রি কোণ করে উপর থেকে নামছে, তখন এই ক্ষেত্রে কোণ করলো 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ আসছে 6789.4 জুল। তাহলে দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রে কাজের ভিন্নতা আসছে। এটি হচ্ছে কি আমাদের মূল সমীকরণ। তাহলে আমরা গাণিতিক সমস্যা বলে 1 নম্বরটায় সমাধান করলাম। এরপরে চলে আসি আমাদের শক্তি বা এনার্জি। কোনো বস্তুর আমরা জানি যে সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের শক্তির প্রয়োজন। আমরা কোনো বস্তু যখন কাজ করার যে সামর্থ্য, সেটি হচ্ছে কি তার শক্তি। তাহলে এটি আমরা পরিমাপ করি তার কৃত কাজ দ্বারা। কোনো বস্তুর কৃত কাজ হবে তার ব্যয়িত শক্তির সমান। তাহলে আমরা জানি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে সেটি হচ্ছে গিয়ে তার মূল উপাদানটির মূল যে শক্তি সেটি হচ্ছে তার যান্ত্রিক শক্তি। যেমন ধরো আমরা যে নিউক্লিয়াস থেকে দুটো পরমাণু যখন যুক্ত হয়ে নিউক্লিয় শক্তি তৈরি করে বা যখন কোনো পরমাণু ভেঙে যায় তখনই কিন্তু শক্তির প্রয়োজন হয়। আমরা যখন যে বাতিটি জ্বালাচ্ছি তাহলে এই ক্ষেত্রে যে তড়িৎ শক্তিটি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির বিভিন্ন রকম রূপও আছে আমাদের। এভাবে আমাদের যখন আমরা কোনো শব্দ তৈরি করি সেটি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই শক্তির মূল যে বিষয়টি সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি, যাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি। কোনো বস্তু তার অবস্থা বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। মনে রাখবে এই যান্ত্রিক শক্তি হচ্ছে আবার দুটি শক্তি দ্বারা তৈরি হয়েছে। একটি হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি, আরেকটি হচ্ছে বিভব শক্তি, সেটি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন আমি তোমাদেরকে বোর্ডে দেখতে পাচ্ছ যে কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আমি এই সমীকরণটি আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে গতিশক্তি কি। ধরো আমি এক্সাম্পল দিয়ে আগে বুঝাই। আমরা যখন একটি পাথরকে একটা কাচের সামনে রেখে দিব তাহলে কিন্তু পাথরটি কোনো কাজটিকে ভাঙতে বা চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। কিন্তু যখনই আমি পাথরটিকে ছুঁড়ে মারব তখন সেই পাথরটি কাজটিকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটি হচ্ছে গতিশক্তি। তোমরা আরও উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ আছে যা তোমরা তোমাদের বই থেকে পড়তে পারবে। এখন আমরা আসি গতিশক্তি কি। গতিশক্তি হচ্ছে কোনো বস্তুকে গতিশীল করার জন্য তার যে কাজ করার হার সেটি হচ্ছে গতিশক্তি। আমরা এখন একটি সমীকরণ সমাধান করব।
তোমরা বোর্ডে একটি সমীকরণ দেখতে পাচ্ছ। আমরা এম ভরে একটি বস্তু নিলাম, বস্তুটির উপর এক বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ হলো এস এবং সেই সময় বস্তুটির বি বেগ প্রাপ্ত হলো। তাহলে এই যে বি বেগ প্রাপ্ত হওয়ার জন্য বস্তুটি যে কাজ করলো সেটি হচ্ছে তার গতিশক্তির সমান। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি ইকুয়াল কৃত কাজ। গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করব, আর কৃত কাজ ইকুয়াল আমরা জানি বল ইন্টু সরণ। আবার বল ইকুয়াল আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল এম এ এস। এটিকে আমরা দিলাম 1 নং সমীকরণ। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল 0 প্লাস 2s। বস্তুটির আদিবেগ হচ্ছে গিয়ে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই এস এর মান আমরা 1 নঙ্গে যদি বসাই তাহলে আমরা পাবো তাহলে আমরা আমাদের সেই সমীকরণটি পেয়ে গেলাম। সেটি হচ্ছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি আবারও দেখাচ্ছি। গতিশক্তি ইকুয়াল কৃত কাজ, কৃত কাজ ইকুয়াল বল ইন্টু সরণ, বল ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে এটিকে 1 নং সমীকরণ দিলাম। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, বস্তুটি স্থির অবস্থা ছিল ইউ 0। তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল 2s, as ইকুয়াল ভি স্কোয়ার বাই 2। তাহলে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এটিকে আমরা 3 নং সমীকরণ দিলাম। আমরা এখান থেকে লিখতে পারি তার বিশেষ অবস্থা, যদি এম ধ্রুব, সুতরাং আমরা জানি যে বস্তুর ভর হচ্ছে গিয়ে নির্দিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল ধ্রুবক ইন্টু ভি স্কোয়ার। তাহলে ইকে ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি এখানে দেখালাম যে হচ্ছে গিয়ে বস্তুটির গতিশক্তি হচ্ছে তার বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে যেটি হবে যে বস্তুর বেগ যদি আমরা দ্বিগুণ করি তাহলে তার গতিশক্তি আসবে 4 গুণ। যদি আমরা বেগকে যদি আমরা 3 গুণ করি তাহলে তার গতিশক্তি আসবে 9 গুণ। আমি দেখিয়ে দিই, যদি ভি ইকুয়াল 2 হয়, ইকে ইকুয়াল 4। একইভাবে ভি ইকুয়াল যদি 3 হয় তাহলে গতিশক্তি হবে 9 গুণ। তাহলে এই ধরনের যে সমীকরণ যদি এমসিকিউতে আসে তাহলে তোমরা এইভাবে তোমরা করতে পারবে। আমি এর পরের অংশটি দেখো যে ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2n। এই সমীকরণটি এখন তোমাদের সমাধান করে দিচ্ছি। তোমরা 3 নং সমীকরণে দেখতে পাচ্ছ, এখন আমি সমাধান করব ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2n। এই সমীকরণটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রায় আসে, তাহলে ভালো করে পড়বে। আমরা জানি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার ইন্টু এম
ডিভাইড বাই 2m। হরে এবং লবে m দিয়ে গুণ করেছি, তাহলে পরের লাইনটি আসবে mv হোল স্কয়ার ডিভাইড বাই 2m। mv ইকুয়াল হচ্ছে p তাহলে আমাদের এই সমীকরণটি সমাধান হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি তোমাদের, দেখো যে আমরা জানি গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। আমি এই সমীকরণে হরে এবং লবে এম দিয়ে গুণ করেছি, উপরে এম নিচেও এম, আর এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার আমি লিখতে পারি এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আর আমরা জানি যে এম ভি হচ্ছে গিয়ে তার মোমেন্টাম বা ভরবেগ, তাহলে এম ভি ইকুয়াল আসবে হচ্ছে পি, তাহলে ই কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। তাহলে এই সমীকরণটি আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী যে টপিকস, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে কিনা। এটিও তোমাদের 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে যে গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা। তোমরা সমীকরণে দেখতে পাচ্ছ যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি ধনাত্মক বা ঋণাত্মক দুটি হতে পারে, কিন্তু তার যে বর্গ সেটি অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। তার মানে আমরা বলতে পারি যে গতিশক্তি অবশ্যই ধনাত্মক, এটি ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে 2 মার্কসের জন্য তোমরা এই সমীকরণটি সমাধান করবে যে গতিশক্তি অবশ্যই ধনাত্মক রাশি। গতিশক্তিরও একক, কাজের একক, সেটি হচ্ছে জুল। এরপরে আসো বিভব শক্তি, যাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। আমরা ধরো তোমাদের নিশ্চয়ই ছোটবেলায় স্প্রিংয়ের খেলনা গাড়ি নিয়ে খেলার অভিজ্ঞতা আছে। যখন আমরা স্প্রিংয়ের দিকে আমরা পেছনের দিকে একটু টেনে আবার ছেড়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, স্প্রিংয়ের গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ক্ষেত্রে স্প্রিংটি গাড়িটির মধ্যেও তার মধ্যে যে সঞ্চিত শক্তি আছে সেটি কিন্তু বিভব শক্তি হিসেবে কার্যকর হয়। আমরা একটি ইটকে যদি হচ্ছে গিয়ে নিচ থেকে তুলে উপরে 5 তলায় ধরে নিয়ে গেলাম, তাহলে এই যে বস্তুটির মধ্যে যে শক্তি থাকে সেটিও কিন্তু বিভব শক্তি। তার মানে বিভব শক্তির ডেফিনেশনটা কি আসবে, যে একটি বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়ার ফলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় বিভব শক্তি, যাকে ইংলিশে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এবং যাকে ডিফাইন করা হয় ইপি দিয়ে, যাকে ডিফাইন করা হয়। এবং এর ইকুয়েশন আসবে ইপি ইকুয়াল এমজিএইচ। আমি একটু গাণিতিকভাবে দেখাচ্ছি। আমি এখানে একটি বস্তুকে ভূমি থেকে এম ভরে একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এই যে বস্তুটির মধ্যে যে কৃত কাজ হবে সেটি হবে তার বিভব শক্তির সমান। সেই বিভব শক্তিটি হবে সেই বিভব শক্তিটি হবে তার ওজন এবং উচ্চতার গুণফলের সমান। তাহলে আমরা লিখতে পারি ইপি ইকুয়াল এমজিএইচ। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ইপি ইজ প্রপোর্শনাল এম ইনটু এইচ। তার মানে বস্তুর ভর যত বেশি হবে তার বিভব শক্তিও তত বেশি হবে, এবং উচ্চতা যত বেশি হবে তার বিভব শক্তি তত বেশি হবে। এভাবে আমরা তার বিভব শক্তি পরিমাপ করতে পারি। মনে রাখবে যে বিভব শক্তির একক হচ্ছে একইভাবে কাজের এককের সমান, সেটি হচ্ছে জুল। তাহলে এই ধরনেরও কিছু গাণিতিক সমস্যাবলী তোমাদের থাকবে, সেটি তোমাদের সমাধান করতে হবে। এখন আমরা একটা স্প্রিং এর ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো।
আমি চিত্রে একটি স্প্রিং দেখাচ্ছি। এখন এই যে স্প্রিং যে কাজ করবে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকবে সেটি তার বিভব শক্তি হিসেবে থাকবে। এই স্প্রিংটি তার মধ্যে স্থিতিস্থাপক বল দ্বারা সেই কাজ সম্পন্ন করবে। আমরা যখন একটি স্থিতিস্থাপক বস্তুর উপরে যখন বল প্রয়োগ করার ফলে বস্তুটির আকার পরিবর্তন হবে এবং যখন তার বল অপসারণ করার ফলে বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসার ফলে তার মধ্যে যে বলটি সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে স্থিতিস্থাপক বল। এই স্থিতিস্থাপক বল দ্বারা বস্তুটি যে কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এবং আমরা জানি যে বস্তুটির কৃত কাজ হচ্ছে তার বিভব শক্তির সমান। তাহলে এই ক্ষেত্রে ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। মনে রাখবে এই সমীকরণটি স্প্রিংয়ের বিভব শক্তির সমীকরণ হিসেবে পরিচিত। এটির সমাধান ইন্টারমিডিয়েটে আছে, তোমাদের বইয়ে শুধু এই সূত্রটি আছে, তাই আমি শুধু সূত্রটি লিখে দিলাম। এটি দিয়ে গাণিতিক সমস্যাগুলি থাকবে, সেটি তোমরা সমাধান করবে। এখান থেকে আরেকটি বিষয় লাগে, সেটি হচ্ছে এই কে, এই কেটিকে বলা হয়, এখানে এই কেটি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে কি সরণ। তাহলে সেই ক্ষেত্রে কে এর একটা ডেফিনেশন আছে স্প্রিং ধ্রুবকে, যে একটি স্প্রিংকে একক মিটার দূরত্বে সরাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে তার স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবককে কে দিয়ে ডিফাইন করা হয়। তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল এফ বাই এক্স। এর একক কি হবে? বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে আসবে নিউটন পার মিটার। এই এককটিও মনে রাখবে, এটিও তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। তাহলে এই যে সূত্রগুলো আমি লিখে দিলাম, এই সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এটি দিয়ে গাণিতিক সমস্যাগুলি তোমাদের করতে হবে। আমাদের আজকের শেষ টপিকস, সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে গাণিতিক সমস্যাগুলি 2। আমি একটি চিত্র অঙ্কন করেছি 2 নম্বর গাণিতিক সমস্যাগুলিতে। এখানে এম হচ্ছে 10 কেজি ভরে একটি বস্তু আছে, যার 3টি অবস্থান দেখানো হয়েছে, এ, ভি এবং সি। সি থেকে এ উচ্চতা হচ্ছে 50 মিটার, আর এখানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 20 মিটার। এটি হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপক। তোমাদের প্রশ্নে চেয়েছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এবং 2 নম্বর কোশ্চেনে চেয়েছে যে চিত্র হতে দেখাও যে এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে। তোমরা খেয়াল করবে যে এখানে বিভব শক্তি এবং গতিশক্তির বিষয়গুলো আলোচনা করতে বলেছে, এবং এটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শব্দ দুটি মনে রাখবে যে আমরা যখন কোনো বস্তুর গতিশক্তির পরিমাপ করব সেটি হচ্ছে উপর থেকে আমরা নির্ণয় করব, আর যখন কোনো বস্তুর বিভব শক্তি পরিমাপ করব সেটি হচ্ছে ভূমি থেকে আমরা পরিমাপ করব। এই লাইনটি অবশ্যই মনে রাখবে। এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য এই লাইনটি অতীব জরুরি। এখন তোমাদের আমি 1 নম্বর সমীকরণটি সমাধান করে দেখাবো। আমরা ধরে নিচ্ছি যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আমাদের সেই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমি যদি এটা তোমাদের ছবি এঁকে দেখাই, টোটাল উচ্চতা হচ্ছে এক্স, দেখো আমি ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতা বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি তার গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে উপর থেকে আমার এ থেকে বি এর উচ্চতা আসবে এইচ মাইনাস এক্স, কারণ টোটালটা হচ্ছে কি আমাদের এইচ,
এই এইচ থেকে নিচের অংশটুকু যদি আমি বাদ দিই তাহলে পাবো এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে এখন আমাদের প্রথম অংশে দেখো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তি তোমরা দেখতে পাচ্ছ আমরা ভূমি থেকে আমরা বিভব শক্তি নির্ণয় করেছি সি থেকে বি, যার দূরত্ব হচ্ছে এক্স। তাহলে বিভব শক্তি আসবে ইপি ইকুয়াল এমজি এক্স। এবং গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ হবে 0 আর 2g, এই ক্ষেত্রে h আসবে h মাইনাস এক্স। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2g h মাইনাস এক্স। এই ভি স্কোয়ারের মান আমি দুই রঙে বসাবো, তাহলে গতিশক্তি পাবো টু টু কাটা যাবে, তাহলে আসবে এমজি এইচ মাইনাস এক্স। দেখ আমি বিভব শক্তি বের করলাম বি বিন্দুতে, গতিশক্তি কে হাফ এম ভি স্কোয়ার। আমরা ভি স্কোয়ারের মানটা বের করছি আলাদাভাবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। আর ইউ হচ্ছে তার স্থির অবস্থা 0, আর এইচ হচ্ছে এখানে এইচ মাইনাস এক্স, কারণ হচ্ছে এ থেকে বি বিন্দুতে তার গতিশক্তি নির্ণয় করা হয়েছে। তাহলে সেটি আসবে এইচ মাইনাস এক্স। তাহলে হচ্ছে কি ভি স্কোয়ারের মান আমি 2 নং সমীকরণে বসিয়েছি। তাহলে ই কে ইকুয়াল হাফ এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল 2g এইচ মাইনাস এক্স। 2 2 কাটা গেল, তাহলে থাকে এমজি এইচ মাইনাস এক্স। এই হচ্ছে আমাদের বি বিন্দুতে গতিশক্তি। এখন তোমাকে প্রশ্নে যেটি বলেছে, প্রশ্ন মতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ। তাহলে আমরা লিখেছি কে ইকুয়াল টু ইপি। ইকি এর মান পেয়েছি আমরা এমজি এইচ মাইনাস এক্স, আর বিভব শক্তি পেয়েছি এমজিএইচ। তাহলে এমজি কাটা গেল, এইচ মাইনাস এক্স ইকুয়াল 2x। তাহলে h ইকুয়াল 3x। তাহলে x ইকুয়াল h বাই 3, আর h হচ্ছে আমাদের দেয়া ছিল 50 মিটার। তাহলে 50 ভাগ যদি 3 করি তাহলে সেটি পাবো 16.67 মিটার। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এটি আমি তোমাদেরকে একটু আরেকবার দেখাচ্ছি যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এখানে দেখো যে আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করেছি, গতিশক্তি বের করেছি, তারপরে প্রশ্নে বলেছে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ। তাহলে ই কে আমরা পেয়েছিলাম এমজিএইচ মাইনাস এক্স, এমজিএইচ মাইনাস এক্স বসালাম, বিভব শক্তি পেয়েছি আমরা এমজিএক্স, সেই মান বসালাম হচ্ছে এমজিএক্স। কাটাকাটি করে আমরা পেলাম এক্স ইকুয়াল এইচ বাই 3, সেটি হলো 16.67। এটি হচ্ছে আমাদের সেই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ। এই ধরনের গাণিতিক সমস্যাগুলি তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই সমাধান করবে, তাহলে তোমাদের এই ধরনের পরীক্ষা যদি আসে তাহলে অবশ্যই তোমরা পারবে। আমাদের শেষ প্রশ্ন সেটি হচ্ছে কি আমাদের 2 নম্বর কোশ্চেনটি,
চিত্র হতে দেখাও যে এবিসি এবং এবিসি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে। মোট শক্তি সংরক্ষিত থাকে বলতে আমরা বুঝি দ্যাট ইজ দ্য কনজারভেশন ল, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তি যোগফল অবশ্যই নির্দিষ্ট হবে। সেটি হচ্ছে আমাদের সংরক্ষণশীলতার নীতি বা মোট শক্তি সংরক্ষণশীলতার নীতি। আমরা এখন দেখাবো এই বিন্দুতে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই বিন্দুটি হচ্ছে স্থির অবস্থায় আছে, তাহলে এই বিন্দুতে তার বেগ হচ্ছে 0। বেগ যদি 0 হয় সুতরাং গতিশক্তি আসবে কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা এই বিন্দুতে তার গতিশক্তি পেলাম কে ইকুয়াল 0। বিভব শক্তি আমরা চিত্রে দেখো যে এই বিন্দুতে বস্তুটার যে শক্তিটা আছে সকল শক্তি হচ্ছে সেখানে বিভব শক্তি হিসাবে কার্যকর। তাহলে ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা হচ্ছে 50 মিটার, তাহলে সেই ক্ষেত্রে তার বিভব শক্তি আসবে এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 50। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু পাবো 4900 জুল। তাহলে মোট শক্তি ইকে হচ্ছে 0 প্লাস 4900। তাহলে আমরা এই বিন্দুতে পেয়ে গেলাম বস্তুটির মোট শক্তি হচ্ছে 4900 জুল। তাহলে তোমরা এই পয়েন্টে তার মোট শক্তি নির্ণয় করা ভালো করে দেখে নাও। আমরা এই বিন্দুতে দেখা যাচ্ছে বস্তুটি স্থির, তার বেগ 0, গতিশক্তি 0, একেবারে বিভব শক্তি ইপিএমজিএইচ সেটি আমরা বের করলাম 4900। সুতরাং মোট শক্তি গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল সেটি আসছে 4900। একইভাবে বি বিন্দুতে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে বস্তুটি গতিশক্তি এবং বিভব শক্তি দুটি আছে। তাহলে আমরা এই বিন্দুতে গতিশক্তি একে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh। তাহলে u0 টু আমাদের জি হচ্ছে 9.8। আর এই ক্ষেত্রে যেটি আসবে যে বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে তার উচ্চতাটা আসবে হচ্ছে 50 থেকে আমাদের এই থেকে বি বিন্দুতে তার দূরত্ব দেখা যাচ্ছে 20 মিটার। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা আসবে হচ্ছে 20। আমরা এটিকে যদি সমাধান করি তাহলে তার মান পাবো 392 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারের মানটা আমরা 1 নং থেকে বসিয়ে দেই। ইকে ইকুয়াল হাফ এম হচ্ছে 10 392, সেটিকে যদি আমরা ক্যালকুলেশন করি সেটি পাবো হচ্ছে 1960। ওকে, এখন বিভব শক্তি এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8 আর এই ক্ষেত্রে উচ্চতা আসবে হচ্ছে আমাদের চিত্রে দেখা যাচ্ছে যে 50 থেকে 20 যদি বাদ দিই তাহলে আমাদের উচ্চতা আসবে 30। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা আসবে
30। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো 2940 জুল। তাহলে মোট শক্তি E ইকুয়াল EP প্লাস EK, সেটি আসবে 4900 জুল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা বি বিন্দুতে আমরা তার গতিশক্তি EK ইকুয়াল হাফ এম বি স্কোয়ার এবং তার EK ইকুয়াল হাফ এম বি স্কোয়ার করেছি। তারপরে সেখান থেকে আমরা তার বি স্কোয়ারের ভ্যালু বের করেছি ইউ স্কোয়ার প্লাস 2GH থেকে, সেটি এই 1 নং সমীকরণে বসিয়েছি। তারপরে হচ্ছে কি আমরা তার বিভব শক্তি আমরা বের করেছি E ইকুয়াল EP প্লাস EK। ঠিক একইভাবে তোমরা সি বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তি বের করে দেখাবে, সেটি আসবে হচ্ছে 4900 জুল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দরা যে তোমাদের প্রশ্নে যে অংশটুকু চেয়েছে এ বি এবং সি বিন্দুতে আমাদের মোট শক্তি সংরক্ষিত থাকে। তাহলে আমরা আজকে যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করলাম সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা আজকে এই যে কাজ ক্ষমতার শক্তি অধ্যায় যে টপিকসগুলো আলোচনা করলাম, যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করে তোমাদের দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং সেটি বাসায় ভালো করে করবে। তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় সম্পর্কে তোমাদের আরও জ্ঞান সমৃদ্ধ হবে। তাহলে আজকে আমাদের লেকচার 1 কাজ ক্ষমতার শক্তি নবম ও দশম শ্রেণীর এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।